অষ্টমীর বানানো ধূপ দিয়ে বৌরানীমার পুজো করলো পুরুষোত্তম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে অষ্টমী ধূপকাঠি বানানোর জন্য কস্তুরি খুঁজতে শুরু করে আতরের ঘরে। সেখানে দেশ বিদেশের নানান ধরনের আতর রয়েছে, আর তার গন্ধ এতটাই প্রখর যে মাধবীর মনে হয় যে গন্ধটা ভীষণ স্ট্রং, আর বলে বাপরে, এই গন্ধে তো আমার মাথা ঘোরাচ্ছে। তখনই সুজাতা বলে গন্ধ তো অনেক হবেই, আসলে এখানে তো অনেক দিনকার আতর জমা হয়ে রয়েছে, তারপর গন্ধ তো আর বাইরেও বেরো না, এক জায়গাতেই রয়েছে, সেই জন্য আরও বেশি একটু গন্ধটা লাগছে। তখন অন্যদিকে অষ্টমী তন্ন তন্ন করে খুঁজছে কোথায় রয়েছে সেই কস্তুরি, কিন্তু কোনোভাবেই আর পাচ্ছে না। সুস্মিত তখন বলে আদেও কি পাওয়া যাবে, আমার তো এখন ডাউট রয়েছে, আমার তো মনে হচ্ছে আমরা কিছুই করে উঠতে পারবো না। অষ্টমী বলে এই শোনো, পারবো না বলে কোনো ওয়ার্ড হয় না, আমাদেরকে পারতে হবে, যেভাবেই হোক না কেন আমাদেরকে খুঁজে বার করতে হবে। ঠাম্মি তখন বলে কি করছে ওরা ওইদিকে কে জানে, আদৌ কি কস্তুরিটা খুঁজে পেল নাকি পায়নি, যদি নাই পায় তাহলে তো কাল সকালেই অষ্টমীকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। কি করব আমি, কি করে ওকে আটকাবো? এরপরেই একটা জারে কিছু জিনিস দেখতে পায় অষ্টমী, আর সেই জারটাকে বাইরে বার করে নিয়ে আসে আর বলে এটা দেখতে পাচ্ছ, এটাই হলো সেই কস্তুরি, দেখো এটাকে ভালো করে বয়মে রাখা হয়েছে যাতে এটা নষ্ট না হয়ে যায়। তখনই সুজাতা বলে অষ্টমী, এটা সত্যি কস্তুরি? আসলে আমি কোনোদিন কস্তুরি দেখিনি। আর তখনই অষ্টমী বলে হ্যাঁ গো বড় মা, এটাই হলো সেই কস্তুরি যার জন্য এতটা লড়াই। অন্যদিকে পুরুষোত্তমের কিছুতেই ঘুম আসে না, বারবার ভাবতে থাকে ওইদিকে কি চলছে, কে কি কি করছে অষ্টমী সেটাই ভাবছে, আর মনে মনে ভাবে কাল সকালবেলা হলেই ওকে আগে এই বাড়ি থেকে বিদায় করতে হবে, যেভাবেই হোক না কেন। আর তার মধ্যেই দেখা যায় অষ্টমী তো কস্তুরি পেয়ে গেছে, আর বলে এবার এই কস্তুরি দিয়েই আমাকে ধূপকাঠিগুলোকে ভালো করে বানিয়ে ফেলতে হবে, কাল সকালে আবার ধূপকাঠিগুলো চাই। তখনই অষ্টমীর কথা শুনে আয়ুষ্মান বলে এইটুকু আপনি করতে পেরেছেন, বাকিটাও করতে পারবেন, চিন্তা করবেন না, আপনি পারেন না এমন কোনো কাজই নেই, আপনি সুন্দরভাবে সবটা করতে পারেন, আর সেটা দেখার জন্য আমি অপেক্ষা করে রয়েছি। এর মধ্যেই অষ্টমী মনে মনে ভাবতে থাকে যা হচ্ছে জানি না শেষ পর্যন্ত ঠিকভাবে মানে সবটা ঠিকঠাকভাবে দেখাতে পারবো কিনা। পরের দিন সকাল হতেই তাড়াহুড়ো করে মাধবীর হাতে চাবিটা দিয়ে দেয় অষ্টমী, আর বলে এটা কিন্তু তোমাকে ঠাকুরের বালিশের নিচে রেখে দিতে হবে, পারবে তো? মাধবী বলে হ্যাঁ হ্যাঁ পারবো। এরপর মাধবী এসে সবাই রেখে দিয়েছিল চাবিটা, তারপরে যখন পেছন ঘুরেছে দেখে নেয় ঠাকুর চলে এসেছে। পুরুষোত্তম জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি এখানে কি করতে এসেছিলে? আমার ঘরে তুমি কি করতে এসেছিলে, কথা বলছো না কেন? আর তখনই মাধবী ঘুমের ঘরে হাঁটার অ্যাক্টিং করতে শুরু করে আর বলে কে কে বলছেন, আমি তো ঠিক চিনতে পারছি না। এর মধ্যে ইরা বলে দেখেছো মাধবী, তোমাকে যে কি বলবো, ঘুমের ঘরে হাঁটতে শুরু করেছো তুমি, চলো বলছি এখান থেকে। এরপর পুরুষোত্তম ইরাবতীকে জিজ্ঞেস করে কবে থেকে হলো এসব মাধবীর? তখনই পুরুষোত্তমকে উত্তর দেয় ইরা জানি না, মনে হচ্ছে তো আজ থেকেই, এই বলে মাধবীকে নিয়ে চলে যায় আর বলে মাধবী আজকে কিন্তু জম বাঁচা বেঁচে গেছো, না হলে কিন্তু আরেকটু হলে ধরা পড়ে যাচ্ছিলে। পরের দিন সকাল হতেই পুরুষোত্তম বলে কোথায় অষ্টমী, ব্যাগ গোছানো হয়ে গেছে নাকি ব্যাগ গুছিয়ে দেব, কোনটা? অষ্টমী বলে আমিই গুছিয়ে নিয়ে এসেছি, এই যে। এরপরে হাতে ধূপকাঠি দেখতে পেরে চমকে যায় তখন পুরুষোত্তম, আর অষ্টমী বলে এই যে আপনার স্বাদের ধূপকাঠি, বৌরানিমার ধূপকাঠি, যেই ধূপকাঠি দিয়ে পুজো হয়। পুরুষোত্তম বলে সব ধূপকাঠি দেখতে তো একই রকম, আমি কি করে বুঝবো যে এটাই হলো সেই ধূপকাঠি যেটা দিয়ে বৌরানিমার পুজো হয়? তখনই অষ্টমী বলে জ্বালিয়ে দেখে নিন যদি না পোষায়। এরপরে অষ্টমীর কথায় ধূপকাঠি জ্বালাতে শুরু করে পুরুষোত্তম, আর তার গন্ধে সব চারিদিক পুরো ভরে গেছে। কিন্তু পুরুষোত্তম বলে এটা মিথ্যে, এটা বৌরানিমার পুজোর ধূপকাঠি হতে পারে না, বৌরানিমার পুজোর ধূপকাঠি এটা হবে না কখনো, কারণ ওই ধূপকাঠি বিশেষ ধরনের কস্তুরি দিয়ে বানানো হয়, তাই বলছি এটা সম্ভব না। ঠাম্মি তখন বলে ওরে, এটা কস্তুরি দিয়েই বানিয়েছে, আর এই বাড়িতেই কস্তুরি ছিল, আমি উদ্ধার করেছি কস্তুরি, বুঝলি তো? কথাটা শোনার পরেই তখনই পুরুষোত্তম বুঝতে পারে মাধবীর ঘরে যাওয়া, মায়ের অসুস্থ হয়ে যাওয়া সবটাই ইচ্ছে করে অষ্টমী করেছিল চাবিটা হাতানোর জন্য আর এই কস্তুরিটা নেওয়ার জন্য। এবারে আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেছে। দুর্জয় বলে এটা কি করে হলো? পুরুষোত্তম বলে মা তুমি এসব কি বলছো? তখনই ঠাম্মি বলে হ্যাঁ রে খোকা,
আমি একদম ঠিক কথাই বলেছি, আমি কোনো ভুল কথা বলিনি। অষ্টমী নিজের চেষ্টাতে সমস্তটা করেছে, আর তুই খুব ভালো মতন জানিস এটাই হলো সেই ধূপকাঠি যেটা দিয়ে বৌরানিমার পুজো সম্পন্ন হয়। আর কত অন্যায় করবি বলতো? এরপর বৌরানিমাও যে আর তোকে ক্ষমা করবে না। অষ্টমী এত কষ্ট করে ধূপকাঠিটা বানিয়েছে, তারপর বলছিস এটা নাকি সেই ধূপকাঠি না? এতটা পাপ করিস না রে খোকা, ধম্মে সইবে না। তাই জন্য তোকে সাবধান করেছি, আর করিস না এত বড় পাপ। তখনই পুরুষোত্তম বলে, আমি কোনো পাপ করিনি মা, যেটা সত্যি সেটাই বলেছি। এর মধ্যেই তখন অষ্টমী বলে, আমি জানি আপনি সবার সামনে আয়ুষ্মান বাবুর কাছে ক্ষমা চাওয়ার জন্যই এইটা করছেন, তাই তো? আয়ুষ্মান মনে মনে বলে, কি করে আমি এখন এটা করি? আমার কাছে ঠাকুর ক্ষমা চাইতে আসবে? সে যে আমার বাবা হয়। বাবা কি কখনো সন্তানের কাছে পা ধরে ক্ষমা চাইতে পারে? না না, এটা হতে পারে না, এটা হবে না, এটা আমি হতে দেব না। তখন অষ্টমী বলে, থাক ঠাকুর, আপনাকে আর আয়ুষ্মান বাবুর কাছে ক্ষমা চাইতে হবে না। আমি শুধু এটাই বলতে চাইছিলাম যে আয়ুষ্মান বাবু বড় হয়েছে, ওনাকে আপনি এখন আর মারতে পারেন না। হ্যাঁ, আপনি বোঝাতে পারেন, কিন্তু গায়ে হাত দেওয়ার অধিকার আপনার নেই। যথেষ্ট বড় হয়েছে উনি, আর সবার সামনে তো আরোই না। তাই আপনি যেটা করবেন ভেবেছিলেন সেটা খুবই ভুল একটা ডিসিশন, তাই আমি আপনাকে আটকেছিলাম। এখন আর আপনাকে ক্ষমা চাইতে হবে না। আমি আশা করি আমার কথাটা অন্তত রাখতে পেরেছি, তাই আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে না। তখন ঠাম্মি বলে, আরে তুই কি যাবি এখান থেকে? তুই এখানেই থাকবি, আমরা তোকে কোথাও যেতে দেব না অষ্টমী, তোকে এই বাড়িতেই থাকতে হবে। কথাটা শোনার পরেই খুবই খুশি হয়ে যায় অষ্টমী, যেটা দেখার পর পুরুষোত্তম ঠাকুর প্রচণ্ড রেগে যায় আর বলে, তুমি অনেকবার বেড়েছ অষ্টমী, আমি তো তোমাকে কোনোভাবেই ছাড়বো না। এর একটা বদলা তো আমাকে নিতেই হবে, আর তার জন্য আমাকে যা যা করতে হয় সবটাই করতে হবে। তোমাকে আমি এই বাড়ি থেকে আর এই গ্রাম থেকে তাড়িয়ে তবেই ছাড়বো।